আচ্ছা, গত ক্লাসে আমরা ডোমেন হোস্টিং নিয়ে আলোচনা করেছিলাম এবং কথা বলেছিলাম যে আসলে ওয়ার্ডপ্রেসটাকে কিভাবে ইনস্টল করে কাজ করতে হবে বা ওয়ার্ডপ্রেসটাকে ফ্রিতে পাওয়ার জন্য আমরা কোন মেথডটা ব্যবহার করব। তো ওয়ার্ডপ্রেসটা কি একটা সিএমএস, এটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে, যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওই সিএমএস টা নিয়ে মূলত আমরা কি করব, কাজ করব। তো আমরা মূলত আসলে ডিজিটাল মার্কেটাররা ওয়ার্ডপ্রেস নিয়ে কেন বেশি কাজ করি, ওয়ার্ডপ্রেসটাকে এই জন্যই আমরা প্রাধান্য বেশি দেই, কারণ আমাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসে, এসব ক্লায়েন্টের মধ্যে মোটামুটি 100 জনের মধ্যে 90 জনই ওয়ার্ডপ্রেস ভিত্তিক কাজ নিয়ে আসে। তো যার জন্য আমরা ওয়ার্ডপ্রেসটার দিকে একটু বেশি ফোকাস দিয়ে থাকি। তা আমরা মোটামুটি যদি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে কিভাবে মেনটেন করতে হয় বা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো এবং নিজের জন্য হলেও একটা ওয়েবসাইট মেনটেন করতে পারবো। তো যার জন্য একজন ডিজিটাল মার্কেটার হিসেবে খুব আহামরি ওয়েব ডেভেলপমেন্ট না বুঝলেও ওয়ার্ডপ্রেস এর একটা ধারণা আমাদের রাখতে হবে। কারণ আগামীতে যখন আমরা এসইও করব তখন ওয়েবসাইট ভিত্তিক কাজ আছে, যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব তখন আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করব। মানে প্রত্যেকটা জায়গায় যেহেতু ওয়েবসাইট ভিত্তিক মার্কেটিং, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের একটা প্রপার নলেজ অবশ্যই থাকতে হবে। তো যার কারণে আমাদের, আমি যে আউটলাইনটা তৈরি করেছি সেই আউটলাইনে প্রথমেই আমি একটা স্টোর ক্রিয়েটের মাধ্যমে দেন আমরা মার্কেটিং এর দিকে যাওয়ার চেষ্টা করব। তো গত ক্লাসে এই pantheon.io, এটার মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করে আর বেশি দূর যেতে পারিনি। তো আজকে আমরা এখান থেকেই শুরু করব। তো যারা আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, আপনারা চাইলে অ্যাকাউন্টটাতে লগ ইন দিতে পারেন, দেন আমরা এখান থেকে কাজগুলো শুরু করব। তো এই প্যান্থিয়ন সাইটের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ফ্রিতে ইনস্টল করে ব্যবহার করতে পারবো এবং কোনো ধরনের ডোমেন এবং হোস্টিং আমাকে আলাদাভাবে কিনতে হবে না। তো এটার মাধ্যমে যদি আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি, তাহলে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত খুঁটিনাটি বিষয় আছে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারবো। তো প্যান্থন সাইটের যে হোম পেজ আছে, আমরা এখানে আসলাম, এখানে যদি আসি এখানে লেখা আছে সাইটস। এখানে কি লেখা, নো রিসেন্ট সাইট, তার মানে কোনো ওয়েবসাইট এই মুহূর্তে এখানে খোলা নাই। বলতেছে কি, ইউ মোস্ট রিসেন্টলি ভিজিটেড সাইট উইল শো হেয়ার। দেখি আমার কোনো যেহেতু ওয়েবসাইট নাই, তারপরেও যদি আমি এখানে ক্লিক দেই, দেখি তারা কি বলে। বলতেছে কি যে এখন পর্যন্ত আমার কোনো ওয়েবসাইট নাই। যদি আমি কোনো একটা ওয়েবসাইট খুলতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। তবে এটা পূর্বে ছিল না, পূর্বে এই নিয়মটা ছিল না, তারা নতুন করে এখন নিয়ে আসছে, যে বলতেছে ইউ উইল নিড টু ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস বিফোর ইউ ক্যান বিল্ড সাইট। তার মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আমাকে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে। তো এটা একটা সিম্পল একটা জিনিস, মানে একটা প্রোফাইলের ভিতরে আরো ছোট্ট একটা প্রোফাইল যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে তখনই আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করার একটা সুযোগ পাবো। তো আমরা যদি করতে চাই, এখানে ক্লিক দিব, তারপর বলছে প্রফেশনাল ওয়ার্ক স্পেস নেম, একটা যে কোনো একটা নাম দিতে হবে। ধরেন আমি আপনাদের দিলাম এখানে ডিওআইডি ফিফথ অনলাইন ব্যাচ, এরকম একটা দিলাম। এবং এই নামটা অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে, যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনি এই নেমটা ব্যবহার করতে পারবেন না। এখন কি বলতেছে, আর ইউ ক্রিয়েটিং দিস ফর এ ওয়েব এজেন্সি, আমরা কি কোনো ওয়েব এজেন্সির জন্য এটা তৈরি করতেছি? এখানে ওয়েব এজেন্সি হলে ইয়েস দিব, আর না হলে নো দিব। তো যেহেতু এটা আমাদের ওয়েব এজেন্সি না, তাহলে আমরা এখান থেকে এটাকে নো দিয়ে দিব। তারপর বলছি কি, ওয়ার্ক স্পেস লোগো, এটা অপশনাল, যে আপনার যদি আপনি যেখানে কাজ করেন বা আপনার যদি কোনো ওয়ার্ক স্পেস থাকে, সেটা যদি কোনো লোগো থাকে, সেই লোগোটা আপনি চাইলে এখানে দিতে পারেন। তো এটা ম্যান্ডেটরি না, যেহেতু এটা অপশনাল, সো আমরা এটা আর দিলাম না, এখান থেকে জাস্ট এটাকে আমরা কন্টিনিউ করে দিলাম। তারপর বলছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, বলছে কি যে ইনভাইট, এখানে ইনভাইট পাঠানোর জন্য বলছে, এটাও কিন্তু এখানে কি লেখা, অপশনাল লেখা। তো যেহেতু অপশনাল লেখা, এটাকে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ দিলাম। এখান থেকে আপাতত আমাদের যে ওয়ার্ক স্পেস যে প্রোফাইলটা আছে, আশা করি এই প্রোফাইলটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এখানে লেখা আসছে সাকসেস, ইউর ওয়ার্ক স্পেস ইজ রেডি। তার মানে আমরা আমাদের যে ওয়ার্ক স্পেস আছে সেটা আমরা রেডি করে ফেললাম। এখন আমরা চাইলে এই প্যান্থিয়নের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। যদি আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে গো টু ওয়ার্ক স্পেস হোম, এখানে জাস্ট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে কি স্টার্ট এ প্রজেক্ট।
তার মানে এখান থেকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার অপশন পেয়ে যাব। এই যে এখানে চলে আসছে ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে অনেকেই আছেন, অনেকের কাছে মনে হবে যে স্যার এই জিনিসগুলো আমরা পারি। যদি আপনার কাছে মনে হয় যে আমি অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে কোর্স আউটলাইন দিয়ে দিয়েছি, আপনার কাছে যদি মনে হয় যে না এই টপিকটা আমি জানি, এটা আমি ক্লাস করার জন্য প্রিপেয়ার না বা এখন করতে চাচ্ছি না, আপনি চাইলে লিভ নিতে পারেন। আপনার যদি মনে হয় যে ক্লাস টপিক অনুযায়ী যেই দিন যে টপিকের উপর ক্লাস হবে ওইটা আপনার প্রয়োজন, আপনি চাইলে করতে পারেন। এই স্বাধীনতাটা আপনাকে দিয়ে দিলাম। অনেকেরই একটু চিন্তা ভাবনা থাকে যে আমরা তো এই জিনিসগুলো জানি, অনেকেই জানে না, তো যার কারণে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি। তো যদি মনে হয় যে করবেন, করতে পারেন, আমার কোনো সে নেই। ঠিক আছে, তা আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে যে ক্রিয়েট নিউ সাইট, জাস্ট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর দেন এখন বলতেছে যে আমরা কোন সিএমএস টা সিলেক্ট করে মূলত আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাই। এখানে আমরা দুইটা সিএমএস দেখতে পাচ্ছি। সিএমএস, এটা সবার কাছে নতুন লাগার কথা না, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে যেই মেথডটা ব্যবহার করে আমরা ওয়েবসাইট গুলো ক্রিয়েট করি বা যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি সেগুলোকে সিএমএস বলা হয়। তো এখানে দুইটা সিএমএস এর নাম দেওয়া আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা কি, এরকম অসংখ্য আছে। যেমন এখানে যদি আমরা কাস্টমে যাই বা আপনি যদি এখানে গুগলে যদি সার্চ করেন টপ 10 সিএমএস প্ল্যাটফর্ম, জাস্ট এখানে দিলাম, তাহলে এখান থেকে সেরা 10টা ওয়ার্ডপ্রেস এর পেয়ে যাবেন, সরি সিএমএস এর নাম পেয়ে যাবেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে জ্যাঙ্গো আছে, জুমলা আছে, হাবস্পট আছে, এরকম অসংখ্য সিএমএস আছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে এই কারণে নিব কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডপ্রেসটা খুবই পপুলার এবং আমাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসে তার বেশিরভাগ বায়ারই থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ভিত্তিক। তো এই জন্য আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এগিয়ে যাব। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের দেখি পরের স্টেপ কি আসে। আচ্ছা, এখানে আসার পর দেখেন এখানে লেখা আসছে নেম ইউর সাইট। বলতেছে যে আমাদের যে ওয়েবসাইট, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটের নামটা কি দিব। লাইক ধরেন আমরা যদি একটা ট্যাবে যাই, এখানে যদি সার্চ করি facebook.com, এই যে এরকম একটা অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি না, এটাকে তো ডোমেইন বলা হয়। তো এরকম আপনিও আপনার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস তৈরি করবেন বা একটা ডোমেইন দিবেন, সেটা কি দিবেন তারা জানতে চাচ্ছে। তো এখন আমরা তো ডট কম ব্যবহার করতে পারবো না, ডট নেট ব্যবহার করতে পারবো না, ডট ওআরজি ব্যবহার করতে পারবো না। তার একটাই কারণ, কারণ এগুলো কি প্রিমিয়াম, এই টিএলডি গুলো প্রিমিয়াম। এগুলো আমরা চাইলেও কি প্রপার ভাবে মানে চাইলেও এখানে অ্যাড করতে পারবো না, কারণ এগুলো আমাকে কিনে কাজ করতে হবে। যেহেতু প্যান্থিয়ন সাইটটাকে আমরা ব্যবহার করতেছি ফ্রিতে, তো তারা আমাদেরকে এখান থেকে জাস্ট ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদেরকে একটা জিনিস দিবে, অর্থাৎ একটা সাবডোমেন দিবে যেটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে একটা সাবডোমেন দিচ্ছি, লাইক ধরেন আমরা আপনাদের ব্যাচের নামের সাথে মিল রেখে ডিওআইডি এখান থেকে জাস্ট মনে রাখার জন্য আর কি অনলাইন, জাস্ট এতটুকু রাখলাম। তাহলে দেখেন এখানে যে নামটা দিচ্ছি এই নামটা কিন্তু এখানে চলে আসতেছে, যে ডিওআইডি ফিফথ অনলাইন, এখানে এই জিনিসটা লেখা চলে আসছে। তাহলে এটাকে কি বলবে, এটাই হচ্ছে আমার কি এখন ডোমেন, মেইন ডোমেন বলতে পারেন। তা আমি যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করব তখন আপনি এই ইউআরএলটা পেয়ে যাবেন, এই ইউআরএলটাই হচ্ছে শেয়ারেবল লিংক, মানে এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক হবে। তবে হ্যাঁ, এখানে যে নামটা দিচ্ছেন এই নামটা অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। যদি অলরেডি কেউ একজন ব্যবহার করে ফেলে তাহলে আর আপনি এটা দিতে পারবেন না। তো নামটা দেওয়ার সময় অবশ্যই আমার মাথায় রাখতে হবে যে আমার এই নামটা বা আমি যে নামটা দিচ্ছি সে নামটা অ্যাভেলেবেল আছে কিনা, তো সেটা আমরা মাথায় রাখি। তারপর স্যার এখানে একটা কথা বলবো স্যার। বলেন। ডেভেলপমেন্ট সাইট ইউআরএলটা আরেকবার প্লিজ বোঝাবেন। আচ্ছা, যেমন আমরা ফেসবুকে যদি যাই, facebook.com লিখে সার্চ করি না, এটা কি, এটা একটা ওয়েবসাইটের ইউআরএল। এটা কার, এটা হচ্ছে মেটা। ব্যাপারটা এরকম, আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করতেছি তখন কেউ যদি আমার ওয়েবসাইটের লিংক চায় তখন এই পুরা লিংকটা একজনকে দিতে হবে, এটাই হচ্ছে আমার মেন ওয়েবসাইটের ইউআরএল। ব্যাপারটা হচ্ছে এটা, মানে এই যে মাঝে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ডোমেন নেম, আর আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো প্যান্থিয়ন সাইটকে ফ্রিতে ব্যবহার করার কারণে এই জিনিসগুলো এখানে চলে আসছে। তো যখন আমি একজনকে আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করব তখন এই লিঙ্কটাই শেয়ার করতে হবে, আর আমার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের যত নাম আছে সবকিছুই হচ্ছে এটা।
তার মানে এটাই হচ্ছে, আমি যখন ওয়েবসাইটটা তৈরি করব তখন এই ডেভেলপমেন্ট সাইট ইউআরএল হবে এটা। এখন আপনার যদি মনে হয় যে না আমার এই নামটা ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে এখান থেকে চাইলে আপনি ইজিলি নামটাকে আবার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, বিশ্বজিৎ ঘোষ কিছু বলতে চান? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রেজেন্ট কি হয়েছে স্যার? হ্যাঁ প্রেজেন্ট হয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি, লিঙ্কটা থ্যাংক ইউ আবার স্যার। দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিলাম, ডেভেলপমেন্ট সাইট ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি আসি, আমি যে ওয়ার্ক স্পেসটা তৈরি করলাম সেটা এখানে দেওয়া আছে, সেটা যেভাবে আছে থাকুক। তারপর বলছে কি চোজ হোয়ার সাইট ডাটা ইজ স্টোর। আচ্ছা, এখানে তিনটা কান্ট্রির নাম দেওয়া আছে, যেহেতু এখানে বাংলাদেশ দেওয়া নাই, আপনি তিনটার মধ্যে যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট এখানে ইউনাইটেড স্টেট রাখলাম। তারপর এখানে লেখা আসছে ক্রিয়েট সাইট, যে আমি যদি আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাই তাহলে এখানে যে ক্রিয়েট সাইট আছে জাস্ট এখানে আমি ক্লিক দিব, এবং এখানে কনফার্ম করতে চাচ্ছে যে আমি আসলেই শিওর কিনা। হ্যাঁ আমি শিওর, জাস্ট এখানে কনফার্ম করে দিই। তাহলে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসটা এখন কি হবে, ডিপ্লয় হবে। মানে এই যেখানে লেখা আছে ক্রিয়েটিং এ সিএমএস, হ্যাঁ এখন ডিপ্লয় হচ্ছে। এখানে মাঝে মাঝে 1 মিনিট সময় লাগে পুরোটা হতে, অনেক মানে সময় বেশিও সময় লাগে অনেক সময়। হ্যাঁ অনেক সময় নেটের ইস্যুর কারণে একটু এদিক সেদিক হয়, অনেক সময় 1 মিনিটও হয়ে যায়, অনেক সময় 2 মিনিটেরও প্রয়োজন হয়, এটা ডিপেন্ড করে আসলে নেটের উপর। তবে একটা জিনিস মনে রাখবেন, প্যান্থিয়নটা কিন্তু মাঝে মাঝে আইপি ইস্যু আছে। দেখবেন আপনারা যখন আপনারা অফলাইন ক্লাস করছেন, আপনারা এটা ইস্যু ফেস করেছেন কিনা, একসাথে যখন 20 জন 25 জন এই প্যান্থিয়ন সাইটে অ্যাকাউন্ট খুলবেন একই আইপির আন্ডারে, তখন দেখবেন অনেকের ওয়েবসাইটটাতে এই যে ডিপ্লয় হয় না, ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হয় না, এখানে এসে অর্ধেক এসে আটকিয়ে যায়। তখন দেখা যায় এটাকে রিলোড দিতে হয়, বা এমনও হয়েছে আপনাকে আইডি চেঞ্জ করতে হবে। এরকমটা অনেক সময় হতে পারে, এটা এই জন্য বলে দিলাম, যদি আপনারা এটা বাসায় কখনো ফেস করেন তাহলে টেনশনের কিছু নাই, ধরে নিবেন এটা প্যান্থিয়নের একটা বাক্স, অর্থাৎ তাদের একটা আইপি আমার ইস্যু এরকম এখানে হয়েছে আছে, স্যার, আট যার দশ কারণে মিনিট এটা লেগে অনেক গেছে, সময় এরকম হয়। হয়েছে। হ্যাঁ আমার এরকম হয়েছে স্যার, 8-10 মিনিট লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় একটু ওয়েট করতে হয় আর কি, এটা এটা তাদের একটা কমন ইস্যু। তবে এটা একটু ধৈর্য নিয়ে বসতে হবে, কারণ যেহেতু আমরা ফ্রিতে সুযোগটা পাচ্ছি, ফ্রিতে শেখা যাচ্ছে, তো ফ্রিতে পেতে গেলে একটু অবশ্যই আমাদের একটু ধৈর্য নিয়ে একটু থাকতে হবে। স্যার এটা তো প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার আপনি তো গত ক্লাসে ডোমেন নিয়ে আলোচনা করছিলাম, তো আমি জানতে চাইতেছি স্যার ওই ডোমেন যদি আমি কিনি, তাহলে আমি যদি ওয়ার্ডপ্রেসে সিএমএস যদি এটা ব্যবহার করি, আমি কি অন্য সিএমএস এ ওই একই ডোমেন ব্যবহার করতে পারবো? কোশ্চেনটা ক্লিয়ার না, তবে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমি ডোমেন হোস্টিং কিনে যদি ওয়েবসাইট তৈরি করি তাহলে সেটা ওয়ার্ডপ্রেসে পারবো কিনা, এরকম কিছু? জি না স্যার, আমি বলতে চাইতেছি যে ডোমেন, যে আমি যেই ডোমেনটা কিনছি ওই ডোমেনটা ধরেন স্যার আমি ব্যবহার করছি ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইটে, বাট আমি চাইতেছি ওই একই ডোমেন আমি অন্য যে সিএমএস আছে যেমন শপিফাই বা অন্য সিএমএস না এও আমি ওই ডোমেনটা ব্যবহার করতে চাই, আমি কি এটা পারবো? না, পারবেন না, পারবেন না। একটা ডোমেন একটা সিএমএস ব্যবহার করতে হবে, যখন এটা লাইভ হয়ে যাবে অন্য সিএমএস আর ব্যবহার করতে পারবেন না। যদি আপনার মনে হয় যে আমি এখন আর ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করব না, তাহলে ওয়ার্ডপ্রেস থেকে বের হয়ে আপনাকে শপিফাইতে যাইতে হবে বা উইক্সে যাইতে হবে। একই টাইমে একই ডোমেন হোস্টিং দিয়ে আপনি দুইটা ওয়েবসাইট দুইটা সিএমএস থেকে ক্রিয়েট করতে পারবেন না, এরকম কোনো সুযোগ নেই। জি আশা স্যার। করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে লেখা আসছে কি ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট কমপ্লিট, তার মানে আমার ওয়ার্ডপ্রেসটা মোটামুটি একটা ইনস্টলের পর্যায়ে গেছে, তবে এখনো কিন্তু ফিনিশ হয় নাই। এই যে এখানে বলছে ফিনিশ ওয়ার্ডপ্রেস সেটআপ, যদি আমি ওয়ার্ডপ্রেস সেটআপটাকে ফিনিশ করতে চাই তাহলে বলতেছে গো টু সাইট ড্যাশবোর্ড, তোমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাও। তাহলে এখানে আমি ক্লিক দিলাম, তারা এখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেসটাকে ফাইনালি ইনস্টল দিতে হবে। তা আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা কিছু অপশন পাবো এটাকে ফাইনালি ইনস্টল করার জন্য। এই যে এখানে দেখেন একটা অ্যাডমিন প্যানেল আছে, এই যে ডিইভি অ্যাডমিন। এখন আমাদের অ্যাডমিন প্যানেলটাকে ঠিক করতে হবে যদি আমি আমার এই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ব্যবহার করতে চাই। তাহলে এই যে ডিবি অ্যাডমিন এখানে লেখা আছে, এখানে জাস্ট আমরা ক্লিক দিব, এখানে যে কন্টিনিউ অপশনটা আছে এখানে আমরা কন্টিনিউ দিব। এই যে এখানে লেখা আসছে দেখেন, এই যে প্রথমে বলছিলাম একজনে জিজ্ঞাসা করছিলেন স্যার, স্যার ডেভেলপমেন্ট সাইট ইউআরএলটা, এই যে দেখেন এটা এখন এখানে চলে আসছে। যেহেতু এটা আমাদের মোটামুটি ধরতে পারেন 80% আমার ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে, এই জন্য এখানে সরাসরি ইউআরএলটা চলে আসছে। আচ্ছা,
এখন বলছে আমার ওয়েবসাইটটাতে আমি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব বা কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল দিতে চাই। এখানে ইংলিশ আছে, ইউনাইটেড স্টেট, এটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ দিই। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, এটা বুঝার একটু অনেকে আমরা একটু ভুল করি। এখানে দেখেন কিছু ইনফরমেশন চাচ্ছে যে আমার ওয়েবসাইটটাকে যদি আমি ইনস্টল করতে চাই, একদম ফাইনাল স্টেপে চলে আসছি, এখন যদি আমি কিছু জিনিস অ্যাড না করি তাহলে কিন্তু এটা ফাইনালি কাজ করবে না। তো কি কি করতে হবে? প্রথমেই বলছে সাইট টাইটেল। এই যে আমি ওয়েবসাইটটা তৈরি করলাম, তারা জানতে চায় আমি এই ওয়েবসাইটটাতে মূলত কি নিয়ে কাজ করব, এরকম একটা টাইটেল আমাকে এখানে দিতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটটা একজন ভিজিট করলেই যেন বুঝে যে আসলে আমি এই ওয়েবসাইটটাতে কি নিয়ে কাজ করি। লাইক ধরেন আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি। ধরেন এখন আমার অথবা ওয়ান ফর ওয়েবসাইটটা জিও। এবং আমার সাইট টাইটেলটা যদি দেখে তাহলে সে বুঝতেই পারবে যে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কি করা হয়, কাজ করা হয়। তো এই সাইট টাইটেলটা কিন্তু উপরের অংশে থাকে, একটা ওয়েবসাইটের হেডার সেকশনে থাকে, মানে একদম উপরের দিকে আমরা এই টাইটেলটা দেখতে পাবো যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি। একদম বাম পাশে দেখবেন সাইট টাইটেল হিসেবে এটা দেখা। তো একটা ওয়েবসাইটে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটা নির্ভর করবে সাইট টাইটেলে কি লেখা আছে। মানুষজন যেন সাইট টাইটেলটা দেখলেই বুঝে ফেলে যে এই ওয়েবসাইটটাতে মূলত এই টপিক গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই জন্য জাস্ট আমি বোঝানোর জন্য এখানে দিলাম। আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চান, যে নিশটা নিয়ে কাজ করতে চান, আপনি চাইলে সেটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড চেয়েছে। তো এখানে আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কোনটা দিব এইটাও একটু মনে রাখতে হবে আমাদের। আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যেটা তৈরি করতেছি, এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আমি আমার ওয়েবসাইটে যতবার লগ ইন দিব ততবারই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অল টাইম আমাকে এখানে দিতে হবে, না হলে আমি লগ ইন দিতে পারবো না। তো এই জন্য আপনারা কি করবেন, এমন একটা কমন ইউজার নেম দিবেন যেন এটা আপনাদের মনে থাকে। লাইক ধরেন আমি ইউজার নেমটা দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডটা ধরেন আমি অ্যাডমিনই দিলাম, যেন আমার মনে থাকে, যেন আমি এটা নিয়ে কাজ করতে পারি। তারপর কি বলছে যে এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিলাম, বলতেছি এটা ভেরি উইক, মানে খুবই একদম নর্মাল একটা পাসওয়ার্ড আমরা দিচ্ছি, বাট আমরা চাইলে এই পাসওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে আমরা কাজ করতে চাই কিনা। যদি আমরা কনফার্ম করতে চাই এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম। তারপর বলছে ইউর ইমেল অ্যাড্রেস। এখানে বলছে কি ইউর ইমেল। আমরা যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই ইমেলটা যদি আমরা দিতে চাই, এই যে আমার প্যান্থিয়ন সাইডে এখানে দেওয়া আছে, এটা আপনারা গতকালকে দেখছেন যে আমি টেম্পোরারি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম। জাস্ট এখানে দিলাম, দিয়ে এখানে দিয়ে জাস্ট আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস যদি দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। স্যার র্যাঙ্ক ম্যাথ নামাবেন না, ডাউনলোড ইনস্টল? বুঝি নাই। স্যার র্যাঙ্ক ম্যাথ করাবেন না এখানে? র্যাঙ্ক ম্যাথ কথা বুঝি নাই, আবার একটু বলেন তো। স্যার র্যাঙ্ক ম্যাথ ম্যাথ আছে এখানে ইনস্টল, ইজ এ প্লাগ ইন। স্যার উনি এগুলো তো বলতে চাচ্ছে হচ্ছে অন অন পেজ এসইউর যে র্যাঙ্কমেট প্লাগইনসটা থাকে ওইটা বলতেছে স্যার। আমরা যখন এসইও তে যাব তখন আমরা প্লাগইন ইনস্টল করে কাজ করব, এগুলো তো পরের বিষয়। জি স্যার, বুঝছি। আমরা তো এখনো প্রাথমিক স্টেপে আছি, মাত্র ওয়েবসাইট রেডি করতেছি। যখন আমরা এসইও ক্লাসে যাব তখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে কি করতে হবে, অফ পেজ এসইও কিভাবে করতে হবে, এগুলো তো পরবর্তীতে দেখবো আমরা। আচ্ছা, এই যে দেখেন এখানে লেখা আসছে সাকসেস ওয়ার্ডপ্রেস কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। এখন স্যার আমার বলতেছে একটা যে কথা, বলেন। স্যার আমরা যে ইমেল জিমেলটা দিলাম ওটা দিয়ে কি একবারই করতে পারবো নাকি ভিন্ন জিমেল দিয়ে, মানে একই জিমেল দিয়ে দুবারও করা যাবে মানে প্যান্থিয়নে? প্যান্থিয়নে একটা জিমেল দিয়ে একবারই অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর প্যান্থিয়নে একটা জিমেল দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি সেখানে দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে প্যান্থিয়নে দুইটার বেশি ওয়েবসাইট যদি তৈরি করতে চান তখন আবার ভিন্ন জিমেল দিয়ে বা ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে কাজ করতে হবে। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার কেমন অ্যাকাউন্ট কেমন ডিলিট দিয়েও আছেন তো স্যার স্যার? করা যায়। বুঝি নাই, কি বললেন? স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার স্যার প্রশ্নটা জিজ্ঞাসা। স্যার আমরা অনেকেই তো হাজিরা দিতে পারি নাই, একটু হাজিরা সেটটা।
আমি আবার দিয়ে দিচ্ছি। তবে নেক্সট ক্লাসে যেন লেট না হয়, 9:30-এ ক্লাস শুরু, 9:40-এর মধ্যে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। আমি দিয়ে দিচ্ছি আবার, এই যে দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা, তাহলে আমার ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাতে লগ ইন করতে চাই, তাহলে এই যে এখানে একটা লগ ইন বাটন আমরা দেখতে পাচ্ছি, লগ ইনে ক্লিক দিব। এখন হচ্ছে আমাকে লগ ইন দিতে হবে। জাস্ট এখানে আমি অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ডটা আমি কি দিয়েছিলাম, অ্যাডমিন দিয়ে জাস্ট এখানে যদি আমরা লগ ইন দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে কি হবে, লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন আমি আমার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা বর্তমানে যে ওভারভিউতে আছি, সবাই যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ব্যাক এন্ড। কি বলা হয়, ব্যাক এন্ড। আমি আচ্ছা, নোটপ্যাডটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমরা এখন যে অবস্থানে আছি এটাকে বলা হয় ব্যাক এন্ড, অর্থাৎ এই যে অবস্থানটা, এটা শুধুমাত্র দেখবে হচ্ছে একটা ওয়েবসাইটের মালিক বা মডারেটর বা ম্যানেজার যারা আছে, শুধুমাত্র তারাই দেখতে পারবে। এই অবস্থানটা কোনো ভিজিটর দেখতে পারবে না। ভিজিটররা দেখতে পারবে শুধুমাত্র এই যে আমি যদি কারোর সাথে একটা ইউআরএল শেয়ার করি, সে যদি আমার ইউআরএল এ প্রবেশ করে, তাহলে এই যে এখানের যে ওভারভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন ভিজিটর সেটা দেখতে পারবে, বা আমরা ট্রাফিক যাদেরকে বলি। ট্রাফিক আর ভিজিটর একই কথা, মানে একজন ব্যক্তি যখন একটা ওয়েবসাইট ভিজিট করবে, তখন সে এরকম একটা ওভারভিউ দেখতে পারবে। দেখেন এই ওয়েবসাইটটাতে সাইট টাইটেল, এই যে আমি প্রথমে যে টাইটেলটা দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি, এটা একদম উপর দিকে দেখা যাচ্ছে। এখানে একটা ব্লগ লেখা আছে, এটা হচ্ছে একটা পেজের নাম সম্ভবত, বা এখানে একটা পোস্ট করা আছে যেমন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা পোস্ট করা আছে আমাদেরকে। অর্থাৎ বাই ডিফল্ট আপনি ডোমেইন হোস্টিং কিনেও যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, প্রথম অবস্থায় আপনার এই ওয়ার্ডপ্রেসটা দেখতে এরকম দেখা যাবে। এখানে না আছে কোনো থিম, না আছে কোনো পোস্ট করা, না আছে কোনো ডিজাইন করা। এগুলোকে ডিজাইন করে পোস্ট করে হচ্ছে সুন্দরভাবে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। তো এটাই হচ্ছে আমরা ধাপে ধাপে দেখবো যে একটা ওয়েবসাইট কিভাবে সাজাইতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে ধাপে ধাপে দেখবো। তো এটা হচ্ছে ব্যাক এন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা মনে রাখতে হবে যে ব্যাক এন্ড কি আর ফ্রন্ট এন্ড। আচ্ছা, প্রথমে আমরা একটু ওভারভিউটা দেখি। এখানে যে সাইড বার গুলো আছে, সাইড মেনু গুলো আছে, এটা কোনটার কি কাজ। প্রথমে আছে কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের আন্ডারে প্রথমে আছে হোম। আমরা যখন ফেসবুক চালাই, তখন ফেসবুকের প্রথমে যখন আমরা লগ ইন করি, আমরা যে পেজটা দেখি এই পেজটাকে নর্মালি আমরা হোম পেজ বলি বা নিউজ ফিড বলে থাকি। তো ওখানে সাধারণত আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাই। আমি যেসব পেজে লাইক দিয়ে রাখি বা আমার সাথে যারা অ্যাড আছে তাদের পোস্ট গুলো আমরা হচ্ছে হোম পেজ থেকে দেখতে পারি। ব্যাপারটা তো তাই, কিন্তু ওয়ার্ডপ্রেসে হোম পেজে আমরা শুধুমাত্র আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারবো। আমি কখন কি করতেছি, কখন কি পোস্ট করতেছি, কখন একটা পেজ ক্রিয়েট করতেছি, কখন একটা পোস্ট করতেছি, কখন ডিজাইন আপলোড করতেছি, কখন প্লাগইন ইনস্টল করতেছি, এ টু জেড সবগুলোর অ্যাক্টিভিটিস আমরা হচ্ছে এই হোম পেজে দেখতে পাবো। তার মানে আমার নিজের অ্যাক্টিভিটিস গুলোই আমি হোম পেজে এখান থেকে দেখতে পারবো, আদার্স কিছু না। তারপর আছে এখানে আপডেট। একদম সহজ করে যদি আমরা চিন্তা করি, আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন এখন বর্তমানে ব্যবহার করি বা আমরা স্মার্টফোন ব্যবহার করি। তো এই ফোনগুলো দেখবেন কিছুদিন পর পর কিছু আপডেট আসে, বা আমরা যে অ্যাপস গুলো ব্যবহার করি এই অ্যাপস গুলোতেও কিন্তু মাঝে মাঝে কি আসে, কিছু আপডেট চলে আসে। তো এই আপডেট গুলো যখন আমরা দেই, তখন দেখবেন মোবাইলটা কিন্তু মোটামুটি একটু ফাস্ট হয়। ব্যাপারটা এরকম, আপনার ওয়েবসাইটে যদি কোনো নতুন কোনো ভার্সন আসে, নতুন কোনো ফিচার্স এর আপডেটের যদি প্রয়োজন হয়, তাহলে এগুলো নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় যে আমি এগুলো আপডেট দিতে পারেন, আর যদি মনে হয় যে না আমি দিব না, তাও কোনো সমস্যা নাই। তবে আপডেট দিলে ভালো। আবার অনেক সময় আপডেট দিলে ওয়েবসাইট আবার ভারী হয়ে যায়, একটু প্রবলেমও হয়। তো বুঝে শুনে আপডেট দিতে হবে। কোনো একটা আপডেট আসলে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে এই আপডেটটা দেওয়া উচিত কিনা। তারপর আছে পোস্ট। পোস্ট থেকে আমরা যদি অল পোস্টে যাই, এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। তো এই পোস্টটা তো আর আমরা করি নাই। এই পোস্টটা কি করছে, এই পোস্টটা বাই ডিফল্ট কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে করা আছে, তার মানে এটা আমরা করি নাই। তো এই পোস্টটা যদি আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তবে অবশ্যই আমরা এটা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের টপিকের সাথে কোনো মিল নাই বা এটা আমরা রাখবো না। তো যদি আমরা এটা ডিলিট করে দিতে চাই, এই যে এখান থেকে মার্ক করব, এখানে ত্রাস আছে, ত্রাস থেকে আমরা এটাকে ত্রাসে দিয়ে দিতে পারি।
আবার এখান থেকে ট্রাশ থেকে যদি আমরা পার্মানেন্ট ডিলিট করতে চাই, এই যে এখান থেকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে এই যে ডিলিট পার্মানেন্টলি জাস্ট এখানে যদি অ্যাপ্লাই দিই, তাহলে আমার এই যে পুশটা আছে এই পুশটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখন আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে পুশটা ছিল এটা এখন থাকবে না। আমি যদি একটা রিলোড দেই, এই যে দেখেন এটা এখান থেকে চলে গেছে। তার মানে এই ব্যাক এন্ডে আমি যা যা কাজ করব, ফ্রন্ট এন্ডে ওই জিনিসগুলো ধাপে ধাপে কি হবে, আপডেট হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড পোস্ট। আমি যদি আমার ওয়েবসাইটে নতুন করে একটা পোস্ট করতে চাই, তাহলে এখান থেকে আমি চাইলে পোস্ট করতে পারবো। তারপর হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এখন আসি ক্যাটাগরি। ক্যাটাগরি জিনিসটা কি? যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এখানে নাম দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, তার মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করব। তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন টপিক গুলো আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে চান, বা ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি কোনগুলো সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে ডিজিটাল মার্কেটিং এর সাথে কি কি আছে আমি এখানে লিখে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরেন এই ক্যাটাগরিটা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ এখানে একটা রাখলাম, জাস্ট এখানে নাম দিলাম আর এড ক্যাটাগরি দিলাম, দেখেন এখানে চলে আসছে। এরপরে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে ফেসবুক মার্কেটিং, এটা নিয়ে আমি কাজ করব, এটা আমি দিলাম, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব, এই যে অ্যাড ক্যাটাগরি চলে আসলো। তারপর ধরেন এখান থেকে আমি দিলাম এক্স মার্কেটিং, এটা নিয়ে আমি কাজ করব, দিয়ে দিলাম। তারপর ধরেন আমি এসইও নিয়ে কাজ করব, এসইও এখানে দিয়ে দিলাম। তারপর ধরেন আমি হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করব, গুগল অ্যাডস দিয়ে দিলাম এক ক্যাটাগরি। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব, দিয়ে দিলাম। জাস্ট এইভাবে আমি যে ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করতে চাই এখানে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিই। তো এটা তো ডিজিটাল মার্কেটিং। এখন আপনার যদি ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট হতো, ধরেন আপনি আপনার একটা মেন্স ক্লোথিং এর একটা স্টোর আছে, বা আপনি মেন্স ক্লোথিং আইটেম সেল করেন, তাহলে আপনি এখানে কি দিবেন, টি শার্ট দিবেন। আপনি টি শার্ট সেল করতে পারেন, শার্ট সেল করতে পারেন, আপনার বেল্ট সেল করতে পারেন, মানি ব্যাগ হতে পারে, অনেক আইটেম হতে পারে। মেন্স ক্লোথিং এর সাথে যেগুলো যায় সেগুলোই কি আপনার সাব ক্যাটাগরি, বা ওইগুলোই হচ্ছে আপনার ক্যাটাগরি। তো ওইগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তখন আপনি এখানে এই অ্যাড ক্যাটাগরিতে গিয়ে জাস্ট নেমটা দিবেন, আর অ্যাড ক্যাটাগরি যদি দেন তাহলে এখানে সুন্দর করে জিনিসগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। এবার আসি ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটটাকে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, বা যদি আমার সার্চ ভিজিবিলিটিটা বাড়াতে চাই, তাহলে আমাকে কিছু ব্যাকএন্ডে কি করতে হবে, আহ কিছু ট্যাগ দিতে হবে। যেসব ট্যাগ গুলো লেখে বা যেসব কিওয়ার্ড গুলো লেখে মানুষ গুগলে সার্চ করে, সেসব কিছু কিওয়ার্ড এখানে বসাইতে হবে। তো এখন কোন ধরনের কিওয়ার্ড এখানে বসালে ভালো হবে, এগুলো এখন আমরা আপাতত বুঝবো না। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব, যখন আমরা এসইও কনসেপ্টে যাব, তখন বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি সব টাইপের কিওয়ার্ড দিলে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং এ আসতে পারে। তো লাইক ধরেন এখন আপাতত আমি মাথায় চিন্তা করলাম যে কেউ যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চায়, হ্যাঁ যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন এখানে আমি দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেউ যদি শিখতে চায়, ধরেন কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করলো, আমার ওয়েবসাইটটা গুগলে খুঁজে পাবে, এরকম কিছু একটা। বা ধরেন আমি দিলাম যে ফেসবুক অ্যাডস, কেউ যদি ফেসবুক অ্যাডস লিখে যেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসে, এই ধরনের কিছু রিলেটেড আমরা চাইলে এখানে দিতে পারি। বা এখানে ধরেন আমি চাচ্ছি যে রেডিট মার্কেটিং, রেডিট মার্কেটিং। বা এখানে ধরেন আমি দিয়ে দিলাম যে লার্ন রেডিট মার্কেটিং, কেউ যদি এটা লিখে সার্চ করে লার্ন রেডিট মার্কেটিং, এটা লিখে অ্যাড ট্যাগ দিলাম। তো এরকম রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, সেই সব ট্যাগ গুলোই মূলত আমাকে এখানে দিতে হবে যেন আমি র্যাঙ্কিং এ আসতে পারি, খুব সহজে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। তো এখানে দুইটা তিনটা জাস্ট দিলাম, আপনি চাইলে অসংখ্য ট্যাগ এখানে দিতে পারেন। তবে ট্যাগ গুলো আপাতত মাথায় যেটা আসে ওইভাবেই দেন। আমরা পরবর্তীতে যখন হ্যাশট্যাগ রিসার্চ দেখবো, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ দেখবো, তখন আপনি বুঝতে পারবেন কোন ধরনের কিওয়ার্ড দিলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর জন্য হেল্প করবে। তারপর হচ্ছে মিডিয়া। হ্যাঁ মিডিয়া। আচ্ছা, আপনি ফেসবুকে ধরেন আপনার ফেসবুকে 2010 সালে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, এখন পর্যন্ত ধরেন আপনার ফেসবুকটা আপনি ব্যবহার করতেছেন। তো আপনি 2010 থেকে 2026 পর্যন্ত যত পোস্ট করেছেন, যত ইমেজ শেয়ার করেছেন, যত ভিডিও শেয়ার করেছেন, এগুলো যদি দেখতে চান, তাহলে কি আমরা প্রোফাইলে গিয়ে বারবার এগুলো কি স্ক্রল করি? স্ক্রল করি না। কারণ ওখানে একটা ফটো অপশন থাকে, যে ফটো অপশন থেকে আমি আমার ভিডিও ইমেজ সকল কিছু কিন্তু ওখান থেকে দেখতে পাই।
বা রিলস অপশন থেকে আমার রিলসের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো আমি দেখতে পারি। ব্যাপারটা এমন, আমার ওয়েবসাইটে আমি যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও, যত ধরনের ইমোজি, যত কিছু আছে এসব রিলেটেড যা কিছু আমি আপলোড করব সবগুলো আমি মিডিয়া লাইব্রেরি থেকে একসাথে দেখতে পারবো। তার মানে প্রত্যেকটা পোস্টে গিয়ে আমাকে আলাদা আলাদা করে ইমেজ গুলো দেখতে হবে না, ওই ফেসবুকের মতো। তবে যারা ফেসবুক ভালো বুঝেন, যারা ফেসবুক ভালো হ্যান্ডেল করতে পারেন, তারা কিন্তু এই ডিজিটাল মানে এই ওয়ার্ডপ্রেসটাকে কিন্তু মোটামুটি আয়ত্ত করতে পারবে। কারণ ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সহজ সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসটা যদি আপনি প্রপার ভাবে শিখতে পারেন, এটা নিয়েও খুব ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন। শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে দিবেন, একটা ওয়েবসাইট মেনটেনেন্স করে দিবেন, ওয়েবসাইটের ডিজাইন গুলো ঠিক করে দিবেন, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করে দিবেন, এই ছোট ছোট মাইক্রো কাজগুলো করেও কিন্তু ভালো আর্নিং করা যায়। শুধু আমরা মেথডটা বুঝতে হবে, মেথডটা আমাদেরকে জানতে হবে, তাহলেই দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এবার আসি পেজ। আচ্ছা, আমরা তো ফেসবুকেও পেজ ক্রিয়েট করি, তবে ফেসবুক পেজের মতো এখানে ওই ধরনের পেজ আমরা ক্রিয়েট করব না। ওয়েবসাইটের পেজের কনসেপ্ট গুলো আলাদা হয়। লাইক ধরেন, আমরা দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে একটা হোম পেজ নামে একটা অপশন থাকে, তারপর হচ্ছে ব্লগ ব্লগ নামে একটা থাকে, প্রাইভেসি পলিসি থাকে, টার্মস কন্ডিশন থাকে, কন্টাক্ট আস থাকে। এই যে বাটন গুলো আপনারা দেখেন, এগুলোকে পেজ বলা হয়। তো এই ধরনের কিছু পেজ আমাকে এখানে বানিয়ে নিতে হবে। দেখেন এখানে বাই ডিফল্ট দুইটা পেজ দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা কি স্যাম্পল পেজ। তো এই দুইটা পেজকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন থেকে মোড টু ত্রাসে যাব, অ্যাপ্লাই দিব, তাহলে এখান থেকে এই জিনিসটা ডিলিট হয়ে যাবে। এখানে যদি ত্রাসে যাই, এখান থেকে জাস্ট আবার এখান থেকে সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি দিব, দেন হচ্ছে অ্যাপ্লাই যদি দেই তাহলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে নতুন করে কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ যদি নতুন করে ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাড পেজ যে অপশনটা আছে, এই অ্যাড পেজ থেকে ক্রিয়েট করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়েবসাইটে 5টা পেজ অবশ্যই লাগবে, একটা ওয়েবসাইটে 5টা পেজ লাগবে, এটা ম্যান্ডেটরি। আর যে পেজগুলো নাম আমি বলবো, এগুলো অবশ্যই আপনার রাখতে হবে। এই পেজগুলো যদি আপনি না রাখেন, ইন ফিউচারে কখনোই আপনার এই ওয়েবসাইট গুলোতে আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারবেন না, বা গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। প্রথম যে পেজটা, সেই পেজটা হচ্ছে হোম পেজ। আপনাকে অবশ্যই অবশ্যই একটা হোম পেজ বানাইতে হবে। এখন অনেকের চিন্তা ভাবনা থাকে, স্যার আমাদের যদি নিউজ পেপার ওয়েবসাইট হয়, আমাদের যদি ই কমার্স ওয়েবসাইট হয়, সেক্ষেত্রেও কি এগুলো লাগবে? হ্যাঁ, লাগবে। প্রত্যেকটা ওয়েবসাইটেই এই 5টা পেজ ম্যান্ডেটরি লাগবে। বরঞ্চ যদি ই কমার্স ওয়েবসাইট হয়, সেখানে আরো এক্সট্রা কিছুর প্রয়োজন হয়, সেগুলো আমরা যখন ই কমার্স ওয়েবসাইট বানানো দেখবো তখন বলবো। তো প্রথমে যে পেজের নামটা, সেটা হচ্ছে আমার একটা হোম পেজ তৈরি করতে হবে। এখানে জাস্ট হোম দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা পাবলিশ দিব। এই যে হোম পেজ একটা ক্রিয়েট করা হয়ে গেল। আমি যদি আরো একটা পেজ ক্রিয়েট করতে চাই, এই যে অ্যাড পেজে যাব, অ্যাড পেজে গিয়ে আমরা আরো একটা পেজ ক্রিয়েট করব, এটা কেটে দিব, জাস্ট এই যে অ্যাড টাইটেল যেখানে আছে এখানে তৈরি করব, ব্লগ দিয়ে জাস্ট এখানে পাবলিশ করে দিব। তারপর আরো একটা পেজ যদি ক্রিয়েট করতে চাই, অ্যাড পেজে যাব, অ্যাড পেজে যাওয়ার পর এখানে পেজের একটা নাম দিব, লাইক ধরেন টার্মস এন্ড কন্ডিশন। একটা কোম্পানির টার্মস এবং কন্ডিশন কি হয় সেটার উপরও একটা পেজ তৈরি করতে হবে, টার্মস এন্ড কন্ডিশন। এই যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা পাবলিশ করে দিলাম। তারপর আরো একটা পেজ তৈরি করব, অ্যাড পেজে যাব, এখান থেকে আমরা আরেকটা পেজের নাম দিব প্রাইভেসি এন্ড পলিসি। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাইভেসি এন্ড পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করতে হয়। আচ্ছা, প্রাইভেসি আপনারা চাইলে কিন্তু এই সিম্বল ব্যবহার করতে পারবেন, এই যে এন্ড, যার যেটা ভালো মনে হয়, যদি ওইভাবে দেন দিবেন, আর এইভাবেও চালিয়ে দিতে পারবেন। প্রাইভেসি এন্ড পলিসি জাস্ট দিয়ে দিলাম। লাস্টে আরেকটা পেজ আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে কন্টাক্ট আস। আপনারা চাইলে কন্টাক্ট আস এর পাশাপাশি অ্যাবাউট আস নামেও একটা পেজ ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম কন্টাক্ট আস, দিয়ে জাস্ট এখানে আমরা পাবলিশ দিলাম। তাহলে দেখেন আমার টোটাল 5টা পেজ ক্রিয়েট করা এখানে হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই, তাহলে এখানে দেখেন টোটাল 5টা পেজ সুন্দর করে দেওয়া আছে। তার মানে হোম পেজ, ব্লগ পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কন্টাক্ট আস, টোটাল যে 5টা পেজ ম্যান্ডেটরি প্রয়োজন, সেই 5টা পেজ আমি এখানে সুন্দরভাবে তৈরি করে ফেলছি। আচ্ছা, এই যতটুকু দেখাইলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে বলেন তো, বা বুঝতে পারছি কিনা আমরা?
হ্যাঁ স্যার স্যার এগুলো বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। বলছিলাম যে এটা কি মানে থিম দিয়ে কি পেজটা মানে ওয়েবসাইট সাজাবেন নাকি ন্যাচারালি সাজানো হবে? বুঝি নাই কি বললেন। আমি বলছিলাম যে থিম মানে ওই যে এক্সট্রা থিম থাকে না, থিম থিম দিয়ে ওই ওয়েবসাইট বিল্ড করে। আমাদের স্যার দেখাইছিল যে কাস্টমাইজলি মানে ওয়েবসাইট আর কি বিল্ড করে। আমরা এখানে থিম দিয়ে দেখছি, থিম ইনস্টল করে দেন হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট দেখবো এবং সে থিমটাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটাও আমরা দেখবো। ও, আচ্ছা স্যার, ওই আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা কি দেয়া হয়েছে? স্যার আমার একটা হ্যাঁ কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে স্যার আগে হচ্ছে ক্লাস করার সময়, অফলাইন ক্লাস করার সময় স্যার আমি প্লাগইন দিয়ে এলিমেন্টার প্লাগইন ইউজ করছিলাম স্যার। এলিমেন্টার প্লাগইন দিয়ে কাস্টমাইজ করার পরে স্যার ফুল একটা পেজ সেট আপ করছিলাম স্যার, কিন্তু স্যার ওইটা পাবলিশ করার পরও কিন্তু স্যার আমার ওয়েবসাইটে শো করে না স্যার। এটা কি কোডিং এর মাধ্যমে করছেন? স্যার এলিমেন্টার দিয়ে করছিলাম স্যার। আচ্ছা ওটা দেখতে হবে, ওইটা আপনি আমাকে একটা নক দিয়েন হোয়াটসঅ্যাপে, আমি দেখবো না, আপনার ইউআরএলটা আমাকে পাঠাইয়েন, আমি জি এটা একটু স্যার অডিট অবশ্যই। করে দেখবো। ঠিক জি আছে। স্যার। আচ্ছা তাহলে আমরা এখানে 5টা পেজ খুব সুন্দরভাবে তৈরি করলাম। মোটামুটি প্রথম অবস্থায় যে পেজগুলো লাগবে এই 5টা পেজ দিয়ে আশা করি হয়ে যাবে। আচ্ছা সবাই একটু 1টা মিনিট লাইনে থাকে। আচ্ছা তো আমরা যেখানে ছিলাম আমরা পেজ ক্রিয়েট করলাম, আবার নতুন করে যদি আপনার মনে হয় যে এখানে আরো কিছু এক্সট্রা পেজ তৈরি করবেন, আপনি চাইলে এই যে অ্যাড পেজ যে অপশনটা আছে এখান থেকে চাইলে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে কমেন্ট। আচ্ছা কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। হ্যাঁ আমার পোস্টে, অর্থাৎ আমি যে পোস্ট গুলো করবো এই পোস্টে যদি কেউ কোনো কমেন্ট করে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আপনি চান এই কমেন্ট গুলো আপনি এখান থেকে চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন। আপনার যদি মনে হয় কমেন্টটা ডিলিট করে দিবেন চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, স্প্যামে দিতে পারবেন, ত্রাসে দিতে পারবেন। অনেক সময় আসে না যে আমরা যখন একটা পোস্ট করি পোস্টটা তে কিছু বাজে কমেন্ট চলে আসে। হ্যাঁ যেমন ফেসবুকে যেটা হয়, আমরা পোস্ট করার পর পোস্টে তো যে কেউ চাইলে কমেন্ট করতে পারে এবং এই সব কমেন্টটা সবাই দেখতে পারে, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এমনটা না। একজন ওয়েবসাইটের ওনার যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্রুভ দিবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা যাবে। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা অ্যাপিয়ারেন্স এর আন্ডারে দেখেন আরো 2টা সাব মেনু আছে এখানে, একটা আছে থিম আর একটা আছে এডিটর। তো এই যে থিম আছে এই থিম থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাবো। তো এখানে অ্যাপিয়ারেন্স থেকে আপনারা 2টা মেনু দেখতেছেন, এখানে আরো অসংখ্য মেনু অ্যাড করতে পারবেন, আসবে মানে আরো অসংখ্য কয়েকটা দেখবেন এখানে মেনু অ্যাড হবে যখন আমি একটা থিম ইনস্টল করব। আমরা আগে একটু আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি। এই যে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু তেমন কিছুই নাই, আমি যে পেজগুলো তৈরি করলাম দেখেন এই পেজগুলো এখানে চলে আসছে কিন্তু উল্টাপাল্টা চলে আসছে। কিন্তু নর্মালি প্রথমে কি থাকে, হোম থাকে, তারপর ব্লগ থাকে, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কন্টাক্ট আছে, এগুলো থাকে। তো এগুলো উলট পালট হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করব, এখানে একটা থিম ইনস্টল করব যেন সুন্দরভাবে দেখা যায়। তো আমরা স্যার যেহেতু প্রথমে একটা কি বললেন, প্রোফাইল ক্রিয়েট করবেন না? কি প্রোফাইল, এই যে এখানে, কোথায়? সেইখানে তো প্রোফাইল ক্রিয়েট করা যায়। আমি কি দেখাচ্ছি আগে দেখেন, তারপর কোশ্চেন করবেন। আগে আমাকে শেষ করতে দেন। আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে এখানে যেটা দেখতেছি এটাকে আমরা সুন্দর করে সাজাবো, ডিজাইন করব, থিম দিব, দেন হচ্ছে আমরা সাইড টাইটেল থেকে শুরু করে সাব টাইটেল, স্লোগান যা যা কিছু লাগে, হ্যাঁ তারপর হচ্ছে মানে এই লোগো টোগো যা লাগে সবকিছু আমরা এগুলো করে ফেলবো। তো আমরা যদি এখন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাই, ব্লগ ওয়েবসাইটের জন্য অসংখ্য থিম আছে। ব্লগ ওয়েবসাইটের জন্য অসংখ্য থিম আছে, আপনি চাইলে গুগল করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন
বেস্ট ইন ব্লগ ওয়েবসাইট থিম ফর ওয়ার্ডপ্রেস, দেখবেন এরকম 10টা 20টা থিম পেয়ে যাবেন। তবে সকল থিম কিন্তু এখানে ফ্রি না, কিছু থিম আছে আপনি ইনস্টল দিতে পারবেন, কিন্তু কাজ করতে গেলে সেটার প্রিমিয়াম প্যাকেজে যেতে হবে। তো যদি আমরা ফ্রিতে ব্যবহার করতে চাই তাহলে কিছু ফ্রি থিম আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। তবে আপনাদের জন্য একটা সুযোগ দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি কখনো পেড থিমের প্রয়োজন হয় আমার থেকে চাইলে ফ্রিতে নিতে পারবেন, এখানে থিমের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আমার কাছে মোটামুটি সকল টাইপের ওয়েবসাইটের জন্য থিম আছে, লাইসেন্স সহ আপনারা পেয়ে যাবেন। যেসব থিম আপনাকে মোটামুটি ধরেন $50, $60, $100 দিয়ে কিনতে হবে, সেটা যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমাকে জাস্ট নামটা বলবেন, যদি আমার কাছে থাকে তাহলে আমি দিয়ে দিই। এই সুযোগটা আমি সকল স্টুডেন্টদের দিয়ে দিই, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা থাকে তাদেরকে এই সুযোগটা দিয়ে দিই। তবে হ্যাঁ, এখানে একটা সত্য আছে, এটা পেতে গেলে আপনি কাজ পাইছেন বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ নিয়েছেন এটার প্রমাণ দিতে হবে। যদি দিতে পারেন আমি আমার তরফ থেকে একদম ফ্রিতে আপনাকে ওই থিমটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখন একটা থিম ইনস্টল করতে চাই, অ্যাপিয়ারেন্স থেকে যাব থিমে গিয়ে আমাদের এই যে এখানে কিছু থিম দেখতে পাচ্ছি, এগুলো যদি ভালো না লাগে তাহলে আমরা এই যে নতুন করে অ্যাড থিম যে অপশনটা আছে এখানে যাব। এই অ্যাড থিমে গিয়ে আমরা চাইলে এখান থেকে এই যে সার্চ করতে পারি, এখানে অসংখ্য থিম আছে, যেটা ভালো লাগবে সেটাই আপনি এখানে ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন। এগুলো প্রিভিউ আসবে, এই যে প্রিভিউ আসতেছে। তো ব্লগ ওয়েবসাইটের জন্য অনেক টাইপের থিম আছে। তো নর্মালি আমি যেটা দিয়ে দেখাই সেটা দিয়ে বুঝলে আপনি মোটামুটি সকল থিমের কাজ বুঝবেন। সেটার নাম হচ্ছে হিট ম্যাক। আমরা যদি এখানে সার্চ করি এই যে হিট ম্যাক, তাহলে একটা থিম এখানে চলে আসবে, মোটামুটি ফ্রিতে এই থিম কাজ করে ব্লগ ওয়েবসাইটের জন্য। কেউ রাখেন সবাই, শুধুমাত্র ব্লগ ওয়েবসাইটের জন্য এই থিমটা খুব ভালো কাজ করে। এছাড়াও আপনার যদি মনে হয় যে না স্যার হিটমেক দিয়ে করবো না, অন্য থিম দিয়ে করবো, এছাড়া আরো ভালো থিম আছে, যেমন আরো একটা আছে কালার মেক। এই যে কালার মেক, এই থিমটাও দেখতে খুব সুন্দর, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবে। তবে একটা থিমের ওভারঅল কাস্টমাইজেশন, থিম মানে নিজের মতো করে ওয়েবসাইটটা তৈরি করা, সবকিছু একটা থিম যদি প্রপারলি বুঝেন তাহলে বাকি থিম গুলো আপনি চাইলে এখান থেকে বুঝতে পারবেন, সমস্যা হবে না। ধরেন আমরা হিটমেক দিয়ে যদি কাজ করতে চাই, এখানে সার্চ করলাম হিটমেক দিয়ে, এখানে চলে আসলো। এই যে চলে আসার পর এখানে কি দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে। তো আমরা যদি এই থিমটা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমরা ইনস্টল দিব। শুধু ইনস্টল দিলেই হবে না, কিন্তু এটাকে কি করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করা ছাড়া কোনো থিম আপনি ইউজ করতে পারবেন না। আবার আপনি ইনস্টল দেওয়ার আগে আপনি চাইলে এখানে লাইভ প্রিভিউ, এই যে লাইভ প্রিভিউ আছে, এখান থেকে চাইলে লাইভ প্রিভিউটাও দেখতে পারবেন, আসলে ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যাবে। এই যে আমি যদি স্যার আমার ইনস্টল দেই তাহলে এটা দেখতে পাওয়া যায়। আমি যে কোশ্চেন করার জন্য বলছিলাম যে হাত তুলে তারপর বলবেন, কি বলেন, কি বলবেন? স্যার বলছি কি এই থিমটার নাম কি বললেন? এটার নাম হচ্ছে হিট ম্যাক, HITMAG। এই যে এখানে লেখাই তো আছে, বা এখানেও তো লেখা আছে। আচ্ছা, এই যে ইনস্টল করলাম, ইনস্টল করার পর এটাকে আমরা এখন কি করব, অ্যাক্টিভ করব। জাস্ট এখানে যদি অ্যাক্টিভ দেই তাহলে আমার ওয়েবসাইটে এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন আমি যদি আমার এই ওয়েবসাইটটাকে একটা রিলোড দেই তাহলে এই যে দেখেন আমার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটা ব্লগ ওয়েবসাইটের মোটামুটি যে থিমটা প্রয়োজন সেই থিমটা এখানে চলে আসছে। কিন্তু দেখেন এখানে কিছু নাই, হ্যাঁ এখানে পেজ গুলো উলট পালট হয়ে আছে, বা আমি যে ক্যাটাগরি গুলো তৈরি করলাম সেই ক্যাটাগরি গুলো এখানে আসে নাই। প্রত্যেকটা জিনিস আমাকে সুন্দরভাবে কি করতে হবে, সাজাতে হবে। তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটে থিম ইনস্টল করার পর কাজ হচ্ছে এই মেনু বারটাকে আগে ঠিক করা। তো এই মেনু বারটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে দেখেন এই যে এখন অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এখানে কতগুলো অপশন চলে আসছে, আগে কিন্তু এতগুলো ছিল না, আগে শুধুমাত্র 2টা ছিল, এখন অনেকগুলো চলে আসছে। তো যেহেতু এটা থিম ইনস্টল না করা পর্যন্ত কিন্তু আসবে না, এতগুলো অপশন কখনোই আসবে না। তো যেহেতু আমার থিম ইনস্টল করা হয়ে গেছে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এখানে একটা মেনু অপশন আছে, তার মানে আমি এই মেনু বারটাকে এখন ঠিক করবো। এই যে সিরিয়াল উলট পালট হয়ে আছে এগুলোকে ঠিক করব, বা আমি যে ক্যাটাগরি গুলো অ্যাড করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, এই জিনিসগুলো আমি এখানে সুন্দর করে ধাপে ধাপে অ্যাড করে দিই। তো এই জিনিসগুলো যদি আমি অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুতে গিয়ে এখানে একটা মেনু নাম আমাকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো ধরেন আমি এখানে মেনু নাম দিয়ে দিলাম, ধরেন আমি এখানে বললাম যে মেন মেনু, ধরেন আমি একটা নাম দিলাম মেন মেনু।
এরকম একটা নাম দিলাম। এখানে মেনু সেটিংস এ বলা আছে যে আমরা কোন ধরনের মেনু তৈরি করবো। এই যে এখানেও মেন মেনু আছে, এটাকে আমরা মেন মেনু দিয়ে দিই। টপ মেনু মানে হচ্ছে একদম টপে দেখাবে, মেন মেনু মানে হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে মেন মেনু বলা হয়। আর টপ মেনুটা এখানে চলে আসবে। তো মেনু কখনো এত উপরে হয় না, মেনু হচ্ছে এই যে মেন জায়গাটা থাকে। তো এই জন্য আমরা এখানে মেনু রাখবো, রেখে আমরা জাস্ট এখানে যদি ক্রিয়েট মেনু দেই তাহলে আমার মেনু একটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে মেনু একটা ক্রিয়েট হয়ে গেল, হওয়ার পরে এখানে পেজ আছে, এখান থেকে সিলেক্ট অল দিব, অ্যাড টু মেনু দিব, হয়ে গেল। এই যে দেখেন মেনুতে আমার এগুলো চলে আসবে। তারপর আমি যদি এই মেনু বারে আমার সোশ্যাল আমার ক্যাটাগরি গুলো যদি আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে এই যে দেখেন ক্যাটাগরিজ, আমি যে ক্যাটাগরি গুলো তৈরি করলাম এগুলো এখানে নিয়ে আসতে পারবো। ক্যাটাগরিজে যাব, ভিউ অলে যাব, এখান থেকে সিলেক্ট অল দিব, কিন্তু এই যে আনক্যাটাগরিজ এটা কিন্তু আমি তৈরি করিনি, এটা বাই ডিফল্ট ওখানে ছিল। এটাকে বাদ দিয়ে অ্যাড মেনু এখানে জাস্ট দিয়ে দিই, তাহলে দেখেন এখানে মেনু এবং ক্যাটাগরি সবগুলোই এখানে কি সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা যদি এটাকে সুন্দরভাবে সাজাতে চাই তাহলে প্রথমে কি আসবে, হোম আসবে। তাহলে এই যে এখানে যে হোমটা আছে জাস্ট এটাকে টেনে আমরা একদম উপরের দিকে নিয়ে আসবো। হোমের পর যাবে ব্লগ, আমি ব্লগ দিতে চাচ্ছি, ব্লগটাকে এখানে দিয়ে দিই। তারপর এখানে যে ক্যাটাগরি গুলো আছে এই ক্যাটাগরি গুলোকে আমি দিয়ে দিব। ধরেন আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে এখানে দিলাম, তারপর হচ্ছে আমি ফেসবুক অ্যাডসটাকে এখানে দিলাম, তারপর হচ্ছে ধরেন আমি এক্স মার্কেটিংটাকে এখানে দিলাম, তারপর হচ্ছে এসইউটাকে দিলাম, অর্থাৎ সাজিয়ে নিচ্ছি। তারপর গুগল অ্যাডসটাকে নিলাম, এই যে কন্টাক্ট আস সবার নিচে চলে যাবে। ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে এখানে ইমেল মার্কেটিং যেটা আছে সেটা দিলাম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কন্টাক্ট আছে, এই যে এখানে সবকিছু দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই এই যে মেইন মেনু এটাতে কি থাকতে হবে, টিক দেওয়া থাকতে হবে। এখন আমরা যদি এখানে একটা সেভ মেনু দেই তাহলে দেখবেন আমার মেনু অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই তাহলে দেখেন পরিবর্তনটা কি, এই যে দেখেন। তাহলে এখন আমার হোম, ব্লগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এক্স মার্কেটিং যত যা কিছু আছে সব কিন্তু এখানে কি আসছে, চলে আসছে। তার মানে দেখেন কাজটা কিন্তু অনেকটা কি হয়েছে, ইজি হয়ে গেছে। অর্থাৎ সুন্দরভাবে আমরা মেনুগুলোকে সাজিয়ে নিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, মেনুর লাইন দুইটা হয়ে গেছে, দেখতে কিন্তু বাজে দেখাচ্ছে। তো আমরা যদি একটা মেনুর লাইন তৈরি করতে চাই তাহলে একটা মেনুর আন্ডারে আবার সাব মেনু আমরা তৈরি করতে পারি। যেমন দেখেন এই যে সোশ্যাল মিডিয়ার আন্ডারে আমরা চাইলে কিন্তু ফেসবুক মার্কেটিংটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। তা আমরা যদি এটার আন্ডারে এটা নিতে চাই জাস্ট এখান থেকে ছেড়ে দিলাম। আবার এখান থেকে যদি নিতে চাই এই যে এক্স মার্কেটিং দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে যদি আমরা এখানে সেভ দেই তাহলে দেখি কি পরিবর্তন হয়। এখানে যদি একটা রিলোড দেই তাহলে দেখেন এই যে এখন একটা বাকি আছে, বাট দেখেন সোশ্যাল মিডিয়ার আন্ডারে এই যে ফেসবুক মার্কেটিং, এক্স মার্কেটিংটা চলে গেল। আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলেই একটা মেনুর আন্ডারে এরকম সাব মেনু সুন্দরভাবে দেখা যায়। তখন আপনি যদি এভাবে সাব মেনু ক্রিয়েট করতে চান, এভাবে ধরে ধরে আপনি সাব মেনু খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এখনো দেখেন একটা লাইনে চলে আসছে, তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে লাইক ধরেন বোঝানোর জন্য আমি জাস্ট এই যে গুগল অ্যাডসটাকে আমি জাস্ট এখানে রাখলাম, যদিও গুগল অ্যাডসটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে না, এটা কি একটা এসইএম মার্কেটিং এর আন্ডারে, জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এখানে দিলাম। আহ আবার যদি আপনার মনে হয় যে ফেসবুক মার্কেটিং এর আন্ডারে আরেকটা সাব ক্যাটাগরি দিবেন, এই যে এইভাবে ধরে আরেকটা দিতে পারবেন, তখন ফেসবুক আন্ডারে এটা থাকবে। জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। টেপ মেনু যদি দেই, এখন যদি আমি এখান থেকে একটা রিলোড দেই তাহলে দেখবেন এটা এক লাইনে চলে গেছে। দেখেন তাহলে দেখেন হোম, ব্লগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর আন্ডারে আবার এক্স মার্কেটিং চলে গেছে, আবার গুগল এর। তো এইভাবে চাইলে আমরা সুন্দর করে আমাদের মেনু বারটাকে কি করতে পারি, সাজিয়ে নিতে পারি। আচ্ছা, মেনু বার সবাই ক্রিয়েট করতে পারবো বলেন তো? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, জি স্যার পারবো। বরিশাল, হ্যাঁ বরিশাল থেকে একজন হাত তুলেছেন, বলবেন কিছু? হ্যাঁ কিছু বলতে চান? দুলাল, দুলাল আছেন আপনি? স্যার বলছিলাম গুগল অ্যাডস ওইটা এসইও এর ভিতর দিতে পারতাম। না, এটা জাস্ট এমনিতেই দিলাম আর কি, বোঝানোর জন্য, জাস্ট আপনাদের কনসেপ্টটা বোঝানোর জন্য যে আসলে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি কিভাবে তৈরি করা। নর্মালি সোশ্যাল মিডিয়ার আন্ডারে ফেসবুক মার্কেটিং আন্ডারে তো আর এক্স মার্কেটিংটা যাবে না। জাস্ট বোঝানোর জন্য এখানে জাস্ট এইভাবে দিলাম আর কি। এটা আপনারা বুঝেন সবাই। হ্যাঁ বলেন, যে হাত তুলেছেন বলেন। স্যার ওই যে ব্লগ পোস্টিং এর জন্য কিছু থিম স্যার সাজেস্ট করিয়েন স্যার। হ্যাঁ ঠিক আছে,
এটা সাজেস্ট বলতে কি, এই যে যেমন আপনি যদি গুগলে যান, এখানে যদি সার্চ করেন, ধরেন আমি দিলাম যে ফ্রি, ধরেন আমি এভাবে না, যে টপ টপ 20 ফ্রি ব্লগ থিমস ফর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এভাবে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু কিছু লিস্ট এখানে পেয়ে যাই। এই যে দেখেন এখানে আচ্ছা অনেকগুলো দিন লিস্ট, আমি ক্লাস করতেছি তো একটু ব্যস্ত আছি, লাইভ ক্লাস করতে। এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে দেখেন। এখন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা একটা একটা করে দিবেন। এখানে কথা হচ্ছে যেমন আমি এই যে একটা থিম ইনস্টল করলাম, এটার ডিজাইন এরকম, আপনার ভালো নাই লাগতে পারে, বাদ দেন, এই থিম ব্যবহার করতে হবে না। আপনার কাছে মনে হচ্ছে যে স্যার তাহলে আমি এই যে দেখেন কালার ম্যাক, একটু আগে যেটা বললাম চলে আসছে না এখানে, এই যে সিডনি চলে আসছে। আপনার কাছে যদি মনে হয় যে স্যার এইগুলো দিয়ে একটু ব্যবহার করে দেখি, প্রত্যেকটা ধরে ধরে জাস্ট ওই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, অ্যাড থিমে যাবেন, একটা একটা করে ইনস্টল করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন, সমস্যা নাই। আমাদের যতটুকু ব্যবহার করা যায় ফ্রিতে অতটুকু বুঝলেই হবে। ফ্রিতে কিন্তু মোটামুটি অনেক কাজ করা যায়, যতটুকু করা যায় এতটুকু যদি আমরা পারি তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন স্যার আমরা এখান থেকে হ্যাঁ বল। স্যার ওই আমি অ্যাটেন্ডেন্স শিটটা মিস করছি। আচ্ছা দিচ্ছি আবার, স্যার এটা কোনো আজকেই প্রোডাক্ট স্যার কোনো প্রোডাক্টের জন্য যদি আমরা থিম ইউজ করি তাহলে কোন ধরনের থিম ইউজ করব? ওটা নেক্সট ক্লাসে দেখাবো, কিভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে কি করা লাগে, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো। আজকে স্যার আমরা শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি, স্যার শুধুমাত্র আমরা ব্লগ কি নিয়ে। স্যার আমরা কি এই থিমের এই যে কালার এবং এই যে টেক্সট ফন্ট কি চেঞ্জ করতে হ্যাঁ, পারবো? এগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো দেখাবো তো, কাস্টমাইজ কিভাবে করতে হয় এগুলো দেখাবো আমি। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন সাইট টাইটেল ওকে করলাম, দেন হচ্ছে আমরা মেনু বারটাকেও সুন্দর করে এখানে কি করলাম, তৈরি করে ফেললাম। এখন আমরা দেখি যে দেখেন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করা নাই। এখানে এই যে নাথিং ফাউন্ড বলতেছে, আমার ওয়েবসাইটে কোনো পোস্ট করা নাই। যদি ওয়েবসাইটটাকে সুন্দরভাবে আমরা মানে দেখাতে চাই তাহলে কিছু পোস্ট করতে হবে এখানে। তো একদম বেসিক পোস্টটা আমরা দেখবো আজকে, কোনো এসইও নিয়ে কোনো কথা বলবো না। আমি পোস্ট করার সময় কেউ স্যার এটা এসইও করবেন না, স্যার এটা করলেন না কেন, এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। যখন আমরা এসইও তে যাবো তখন এসইও নিয়ে কথা বলবো। জাস্ট বেসিক একটা পোস্ট কিভাবে করতে হয় জাস্ট এতটুকু আমরা দেখবো। তো পোস্ট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। এখানে যাওয়ার পর এই যে পোস্টের আন্ডারে এই যে অ্যাড পোস্ট লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে এখান থেকে আমরা একটা পোস্ট করতে পারবো। তো পোস্টের জন্য একটা টাইটেল দিতে পারবো, কিছু ডেসক্রিপশন দিতে পারবো, এখানে চাইলে ইমেজ শেয়ার করতে পারবো, চাইলে ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করতে পারবো। যেভাবে ইচ্ছা নিজের মতো করে এখানে চাইলে জিনিসটাকে সাজিয়ে নিতে পারবো। ধরেন আমি একটা পোস্ট করবো আজকে, কিভাবে, ধরেন পোস্টের টাইটেল দিব এরকম যে হাউ টু লার্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রম গুগল, যে গুগল থেকে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেখা যায়, এটা ধরেন আমার একটা টাইটেল। এখন এটার উপর আমার একটা ডেসক্রিপশন লাগবে যে আসলে কিভাবে শেখা যায়। জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে ধরেন আমি চ্যাট জিপিটি তে যদি যাই, তবে একটা জিনিস মনে রাখবেন, চ্যাট জিপিটি থেকে যে কন্টেন্টটা আমরা নিব এই কন্টেন্টটা কিন্তু সরাসরি নিয়ে কাজ করা যাবে না, কারণ গুগল কিন্তু পেনাল্টি দেয়। চ্যাট জিপিটি কিন্তু সবকিছু যে নিজে তৈরি করে তাও কিন্তু না, বিভিন্ন সোর্স থেকে সে কন্টেন্ট সংগ্রহ করে মাঝে মাঝে কন্টেন্ট দিয়ে ফেলে। তো যখন আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাসে যাব তখন বুঝে যাবেন এইসব এআই কি ব্যবহার করে কিভাবে ইউনিক একটা কন্টেন্ট তৈরি করতে হয়, যেটার প্লাগরিজম একদম 0% থাকবে, মানে একদম ইউনিক কন্টেন্ট হয়ে যাবে। যখন আমরা কন্টেন্ট রাইটিং এ যাব তখন দেখবেন। আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য, ওয়েবসাইটটাকে সুন্দর দেখানোর জন্য জাস্ট একটা কন্টেন্ট নিয়ে যাচ্ছি, হাউ টু লার্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রম গুগল। জাস্ট এটা তাকিয়ে দিয়ে যদি আমি বলি যে আমাকে হচ্ছে প্রোভাইড মি 700 SEO friendly content for my ব্লগ পোস্ট, আমার ব্লগ পোস্টের জন্য জাস্ট এতটুকু লাগবে। জাস্ট একটা সিম্পল একটা ফর্ম দিলাম তাকে, দেখি সে একটা দিতে পারে এখানে। হ্যাঁ, এই যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াই সোশ্যাল মিডিয়া কেন, তারপর কিভাবে শেখা যায় স্টেপ বাই স্টেপ, জাস্ট এখানে একটা দেওয়া আর কি। আমি জাস্ট এটাকে কপি করে জাস্ট নিয়ে নিচ্ছি, কিন্তু এভাবে সরাসরি কপি পেস্ট করে কন্টেন্ট নেওয়া যাবে না। কন্টেন্ট লেখার আগেও কন্টেন্ট অ্যানালাইসিস করতে হয়, কন্টেন্ট রিসার্চ করতে হয়, তারপর হচ্ছে কন্টেন্ট বসাইতে হয়।
জাস্ট আমি বোঝানোর জন্য এটাকে কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে টাইটেলের নিচে এই যে কন্টেন্টটা এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন চলে আসছে, এই যে দাগগুলো চলে আসছে। নর্মালি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসলে এই ধরনের দাগটা কিন্তু চলে আসে। আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না, আমি জাস্ট টাইটেলটা রাখলাম আর কন্টেন্টটা রাখলাম। এখন এই কন্টেন্টের মাঝে যদি আমি কোনো একটা ইমেজ দিতে চাই, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ইমেজ যদি দিতে চাই, জাস্ট কপি করলাম, কপি করে গুগলে গেলাম, জাস্ট এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে জাস্ট আপাতত ব্যবহার করতেছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, গুগল থেকে সরাসরি কোনো ইমেজ ডাউনলোড করে বা এডিট করা ছাড়া নিজের ওয়েবসাইটে সেটা পাবলিশ করা যাবে না। এতে করে কপিরাইট ইস্যু আসতে পারে, আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোরও বেড়ে যাবে। সো এটাকে যদি আমি নেইও, এটাকে অবশ্যই অবশ্যই একটা বেসিক এডিট করে আমাকে তারপর হচ্ছে দিতে হবে। তো বেসিক এডিট আমরা ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আমরা বেসিক এডিট করতে পারি, বা হচ্ছে বর্তমানে আমাদের এখানে হচ্ছে আপনার এআই চলে আসছে, এআই দিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে আমি ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজটা ধরেন আমি চাচ্ছি এখানে দিতে, জাস্ট এখানের উপর একটা যদি ইন্টার দেই, তাহলে এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন চলে আসছে। এই প্লাস আইকনে যদি যাই, এখানে ইমেজে যাব, আপলোডে যাব, দেন হচ্ছে এখানে যদি ডাউনলোডে যাই, এই যে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন অনেকে চিন্তা থাকে, স্যার এইভাবে দিয়ে দিলেন, ইমেজ কোনো এসইও করলেন না। এগুলো নিয়ে এই জন্য বললাম, এগুলো আমরা পরবর্তীতে করবো যখন আমরা এসইও ক্লাসটা। এখন এখানে দেখেন মোটামুটি একটা কন্টেন্ট দিলাম, ইমেজ দিলাম, টাইটেল দিলাম। এখন এই যে পোস্ট আছে, এখান থেকে আবার একটা ফিচার্স ইমেজ, যেটাকে আমরা থাম্বনেল ইমেজ বলি ইউটিউব। হ্যাঁ, আমরা চাইলে এখানে একটা থাম্বনেল দিতে পারি। যদি আমরা থাম্বনেল দিতে চাই, এই যে সেট ফিচার্স ইমেজ যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক দিব, সিলেক্ট ফাইলে যাব, এই ইমেজটাই ধরেন আমি থাম্বনেল ইমেজ হিসেবে জাস্ট দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানেও কিন্তু অনেক এসইও কাজ আছে, এই যে অল্টার টেক্সট আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে, এগুলো পরবর্তীতে আমরা ধাপে ধাপে দেখবো। জাস্ট এতটুকু দিয়ে দিলাম। নিচের দিকে যদি আসি, এই যে বলা আছে ক্যাটাগরি, এই পোস্টটা আমি কোন ক্যাটাগরির আন্ডারে করতে চাই। তো যেহেতু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে যাবে, এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা ধরে দিব। তার মানে আমার ওয়েবসাইটে গিয়ে কেউ যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক দেয়, তাহলে আমার এই পোস্টটা তারা ওখান থেকে দেখতে পারবে। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে কিছু ট্যাগ দিতে পারবেন, এই পোস্টটা কোন ট্যাগের মাধ্যমে র্যাঙ্কিং করতে চান, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো যতটুকু করলাম জাস্ট হচ্ছে আমরা যদি এখানে পাবলিশ করে দেই, তাহলে দেখবেন আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাই, এখান থেকে যদি একটু ফ্রন্ট এন্ড ভিজিট করি, তাহলে দেখি কি আসে। এই যে দেখেন, তাহলে আমার ওয়েবসাইটের টাইটেল, মেনু বার, এই যে পোস্ট চলে আসলো। এই পোস্টটা যদি কারোর ভালো লাগে সে এখানে যাবে, গিয়ে এই যে টাইটেল আছে, কে পোস্ট করলো, ইমেজ দেওয়া আছে, এই যে এখানে কন্টেন্ট গুলো দেওয়া আছে। কেউ যদি চায় এখানে কমেন্ট করতে, তাহলে এই যে নিচের দিকে এখানে চাইলেও কমেন্টও করতে পারবে। কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে, তাহলে কমেন্টটা কোথায় আসবে? এই যে কমেন্ট যে সেকশনটা আছে, এই কমেন্ট সেকশনে এখানে সুন্দরভাবে দেখতে পারবে। তাহলে দেখেন একদম একটা ব্লগ ওয়েবসাইট দেখতে ঠিক যেমন দেখা যায়, মোটামুটি কিন্তু আমাদের একটা ব্লগ ওয়েবসাইটের একটা জিনিস এখানে চলে আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে স্যার একটা বিজনেসের লোগো কিভাবে এখানে অ্যাড করব, হ্যাঁ, এই কালার গুলো কিভাবে চেঞ্জ করব, বা এখানে আমাদের স্লোগান যদি থাকে স্লোগানটা কিভাবে অ্যাড করব। তো এই যে সবগুলো কাজ, এই কাজগুলো করতে হবে আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজ, যেটাকে আমরা থিম কাস্টমাইজেশন বলি। অর্থাৎ এই থিমটাতে আপনি কি কি চান, কি কি রাখতে চান, কি কি বাদ দিতে চান, সবকিছু এখান থেকে করতে পারবেন। এই যে আসলাম এখানে, আসার পর প্রথমে এখানে লেখা আছে সাইট আইডেন্টিটি। এখান থেকে আপনি কি চেঞ্জ করবেন বা কি রাখবেন। এই যে সাইট আইডেন্টিটিতে যদি আমরা যাই, প্রথমেই দেওয়া আছে লোগো। আপনি যদি একটা লোগো অ্যাড করতে চান, তাহলে এই যে লেখার আগে এখানে একটা লোগো দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি সাইট টাইটেল দিব না, লাইক ধরেন আমরা যদি দারাজে যাই, দারাজটা সম্পর্কে সবাই মোটামুটি জানেন। এটা হচ্ছে কি একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ই কমার্স ভিত্তিক একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রোডাক্ট কেনা আছে। যে আমরা যদি দারাজে আসি, এই যে দেখেন দারাজের লোগোতেই কিন্তু দারাজ লেখা আছে। তারা এটাকে এখন সাইট টাইটেল হিসেবে সরাসরি ফোকাস করে। এই যে দেখেন দারাজ, তাদের না আছে কোনো টাইটেল, না আছে কিছু, এখন তাদের জিনিসটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। এখন এই যে দারাজ, এটা দেখলেই মানুষ বুঝে যায়, কারণ এটা একটা ব্র্যান্ড। এখন আপনার যদি মনে হয় যে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সের বিডি, এটা আমি দিব না, আমার লোগোটা দিয়ে আমি ব্র্যান্ডিং করব, সেক্ষেত্রে আপনি চাইলে এই কাস্টমাইজ থেকে সাইট টাইটেলের যে নামটা আছে সেটা আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে না নামটাও রাখবো, লোগো দিব, দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি যদি লিখি যে এখান থেকে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তবে কিছু থিমে আছে বড় বড় লোগো দেওয়া যায় না। লাইক ধরেন এই লোগোটা যদি আমি ব্যবহার করতে চাই, লোগোর আবার নির্দিষ্ট একটা তাদের সাইজ থাকে, সেই সাইজ ফ্রেমে হচ্ছে রাখতে হয়।
ধরেন আমি এখানে ডাউনলোডে রাখলাম, সেভ দিলাম। এখন আমি যদি লোগোটা ব্যবহার করতে চাই, এই যে সিলেক্ট লোগো, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে যে লোগোটা আছে এই লোগোটা ধরেন সিলেক্ট করলাম। এখন এটা এখান থেকে যদি নেক্সট দেই, দেখি এই যে এখান থেকে ক্রপ করার অপশন দিবে। ধরেন আমি ছোট করে, এটা চাইলে বড় করতে পারবেন, তবে যত ছোট করে লোগো বানানো যায় তত ভালো। ধরেন আমি এতটুকু রাখলাম, আর ডিজিটাল মার্কেটিং এই যে এতটুকু রেখে জাস্ট এখানে ক্রপ করে দিলাম। তাহলে দেখি কতটুকু জায়গা ছিল। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর লোগোটা এখানে চলে আসে। তাহলে ডিজিটাল মার্কেটিং যেহেতু এখানে লেখা, তাহলে তো আর এক্সট্রা করে এখানে ডিজিটাল মার্কেটিং নামটা না রাখলেও হবে। এখানে ধরেন আমরা এই বাদ দিয়ে এটা জাস্ট এখানে দিয়ে দিলাম বেস্ট কোর্স ইন ভিডিও, আর ডিজিটাল মার্কেটিংটা দিয়ে বোঝালাম কি আমার লোগো। যদিও এটা লোগো না, লোগোর একটা শেপ থাকে, একটা ইউনিক জিনিস থাকে, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন। তারপর এখানে লেখা আছে কি ট্যাগ লাইন। ট্যাগ লাইন মানে হচ্ছে স্লোগান। দেখবেন প্রত্যেকটা বিজনেসের একটা নির্দিষ্ট স্লোগান দেওয়া থাকে, যে আসলে সে কি করতে চায়। ধরেন আমরা একটা স্লোগান দিলাম এখানে, লার্ন মোর, আর্ন মোর। ধরেন এখানে আমি একটা স্লোগান দিলাম, তাহলে এই স্লোগানটা কোথায় দেখা যাচ্ছে? এই যে এখানে আমরা স্লোগানটা দেখতে পাচ্ছি, তার মানে সাইট টাইটেলের নিচে স্লোগানটা এখানে চলে আসছে। তারপর এখানে কি লেখা? সাইট আইকন। সাইট আইকন জিনিসটা কি? আচ্ছা, আমরা যদি দারাজে যাই, এই যে দেখেন দারাজ যে ট্যাবটা ওপেন হয়ে আছে, এই যে দেখেন এখানে একটা লোগো দেওয়া আছে। গুগলেরটা দেখেন, এই যে গুগল একটা দেওয়া আছে। চ্যাট জিপিটির একটা দেখেন, এখানে একটা লোগো দেওয়া আছে। কিন্তু আমার ওয়েবসাইটে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস এর লোগো দেওয়া আছে। এই লোগোটাকে মূলত সাইট আইকন বলা হয়। তো নরমালি আমরা তো এই ওয়ার্ডপ্রেস এটা রাখবোই না, কারণ মানুষজন দেখলে সরাসরি বুঝেও যাবে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। বুঝুক, সেটা সমস্যা না, বাট ওয়েবসাইট কাস্টমাইজেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা আমরা এখানে অ্যাড করে দিই। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, এই যে সাইড আইকন, সাইড আইকনের আমার একটা নির্দিষ্ট সাইজ আছে, 512x512 পিক্সেল। এটা আমরা ক্যানভা আছে, এখন ক্যানভা আপনারা সবাই পারেন, এটার মাধ্যমে করে নিতে পারেন। এই যে দেখেন এটা বড় হবে না, ছোট হবে না। তো এই জন্য আমি জাস্ট সাইড আইকনটাকে আর একটু ছোট করে, জাস্ট এই জন্য লোগো সাইজটাকে আমরা এটাকে যেটা করব, আমরা রেশিওটাকে ঠিক করে ফেলবো। জাস্ট আমি বোঝানোর জন্য এতটুকু রাখলাম। আপনি যদি এই যে প্রুফ করে ফেলেন, হ্যাঁ, তখন হয়ে যাবে। প্রুফ করার জন্য যারা অনলাইনেও করতে পারবেন, এই যে এখানে যদি লেখেন ফটো রিসাইজার, যে ফটো রিসাইজারে যদি যান, তাহলে এখানে অসংখ্য ওয়েবসাইট পাবেন যেগুলোর মাধ্যমে এখানে যে ফরম্যাটটা বলছে সেটা করতে পারবেন। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আইকনটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন যা যা করলাম এগুলো কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু সেভ হবে না, দেখাও যাবে না। এই যে দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এটা একটু রিলোড দেই, তাহলে দেখেন এই যে একটা পরিবর্তন চলে আসছে। আমার আইকন দেখা যাবে এখান থেকে, এটা রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পর দেখবেন এখানে চলে আসবে, এই যে লোগো চলে আসছে, হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে। তারপর মোটামুটি এখানে ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তার মানে এটা সাইট আইডেন্টি থেকে করলাম। এটা হচ্ছে ডেস্কটপ মোড। আমার মোবাইল থেকে কেমন, ট্যাব থেকে কেমন দেখা যাবে, বা মোবাইল থেকে কেমন দেখা যাবে, এই যে মোবাইল থেকে আমার ওয়েবসাইট এরকম দেখা যাবে। কাস্টমাইজেশনের উপর নির্ভর করবে আপনার ওয়েবসাইটটা মূলত কেমন প্রিভিউ আসবে। সাইড আইডেন্টিটি শেষ হয়ে গেলে এখান থেকে চলে যাব জেনারেল সেটিংস আছে। এখানে বলছে বক্স লেআউট। বক্স লেআউট মানে হচ্ছে এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বক্স লেআউট বলে। এটা যদি আমরা অফ করে দিতে চাই, এটাকে অফ করে দিব, তখন পুরাটা জুড়ে ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেল। এখানে বলছে কি ফুটার কপিরাইট টেক্সট। আচ্ছা, এই যে ওয়েবসাইটের নিচের দিকে যদি আসেন, এই যে এখানে লেখা আছে কপিরাইট। এটার কপিরাইট কি? বেস্ট ডিজিটাল কোর্স ইন ভিডিও। অনেক সময় দেখা যায় এই ওয়েবসাইটটা যারা তৈরি করে তাদের একটা ট্যাগ লাইন বা তাদের বিজনেসের নামটা এখানে অ্যাড করে রাখে। আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন কপিরাইট, এই লোগোটা দিয়ে আপনার নামটা দিয়ে রাখলেন যে এই ডেভেলপার আপনি করছেন, এরকমটা চাইলে করা যায়। এটা হচ্ছে ফুটার সেকশন। এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফুটার সেকশন। কেউ চাইলে করে নিতে পারেন। তো আমি বক্স লেআউটটা অফ করে দিয়েছি, পাবলিশ দিলাম। এখন একটু রিলোড দেই, দেখি কি আসে। এই যে পুরাটা জুড়ে আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। এটাই দেখতে ভালো দেখা যায়। বক্স লেআউটটা হলে ওয়েবসাইটটা শর্ট হয়ে যায়, হ্যাঁ, দেখতে তেমন স্যার একটা ভালো দেখা মাইক্রোফোনটা যায়। মনে হয় সরে গিয়েছে, ওই সাউন্ড কম আসে। সবার ক্ষেত্রে সেম? না স্যার, ঠিক সবাই আছে কি? তো সাউন্ড। জি না স্যার, ঠিক আছে। ঠিক আছে। না স্যার, আচ্ছা, সাউন্ড ঠিক তাহলে আছে। ঠিক আছে। আপনি বের হয়ে আবার আবার জয়েন করেন, হয়তো আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, তো এখানে আসি। তাহলে এই যে জেনারেল সেটিংসটা করলাম, তারপর হচ্ছে স্লাইডার শিখতে। এই অপশনগুলো দেখলে না আপনারা বুঝবেন কোথায় কি করতে হবে। এগুলো একদম বেসিক জিনিস। এখানে আমরা যদি আসি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিতে চান, যদিও দেখা যাবে না কারণ বক্স লেআউট তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দিতে চান, ধরেন ওয়েবসাইটের পিছনে দেখাবে এটা, হ্যাঁ, এখন আর আসবে না। এই কারণে আসবে না কারণ আমি তো ফুল ওয়েবসাইটটাকে বড় করে ফেলছি। যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান এখান থেকে দিতে পারবেন। এই যে কালার আছে,
হ্যাঁ, এই যে অনেকে বললেন না যে স্যার এগুলো কালার চেঞ্জ করতে পারবো কিনা, হ্যাঁ এই যে হেডার টেক্সট কালার আমার কি আছে, রেড আছে না, আমি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। লাইক ধরেন এই যে গ্রিন করতে চাই, এই যে এখান থেকে গ্রিন করতে পারবো। হ্যাঁ, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এটা রাখলাম থিম প্রাইমারি কালার, এই যে এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে লাল, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে কি কালার দিতে চাচ্ছেন, ধরেন এই কালার দিলাম, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো একদম বেসিক, এখানে যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি নিজে নিজে দেখেন এগুলো দেখতে পারবেন। মেনু, এখান থেকে নতুন করে চাইলে আপনি মেনু ক্রিয়েট করতে পারবেন, যদি মনে হয় এখান থেকে মেনুটা আমরা তৈরি করবো। এখান থেকেও চাইলে কিছু জিনিস আপনি সুন্দর করে আপলোড করতে পারবেন। ব্লগ অপশন, এখানে আপনার যে পোস্ট গুলো করবেন এই পোস্ট গুলো এখান থেকে কিভাবে শো হবে, 2টা কলমে আসবে নাকি 3টা কলমে আসবে, নাকি লিস্ট হয়ে আসবে, নাকি লার্জ পোস্ট আসবে। এই যে এখান থেকে যদি লার্জ দেয় দেখেন কিভাবে আসে, এই যে এভাবে আসবে লার্জ ভাবে। যদি আপনার মনে হয় এইভাবে লার্জ করে দেখাবেন, আর যদি মনে করেন যে না আমি লিস্ট ভাবে দেখাবো, এখানে যদি লিস্ট দেই তাহলে কিভাবে আসে দেখেন, এই যেভাবে লিস্ট আসবে। যদি 3টা কলামে দেখাতে চান তাহলে এই যে 3টা কলামে আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। 2টা হলে 2টা করে আসবে। হ্যাঁ, তবে যেহেতু এখন একটা পোস্ট করা আমি লার্জ দিয়ে রাখলাম, তাহলে দেখতে মোটামুটি সুন্দর দেখা যাবে। এই যে হয়ে দিয়ে জাস্ট এখানে আমরা পাবলিশ দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি তাহলে দেখেন মোটামুটি বলা চলে যে আমার ওয়েবসাইটটা এখন দেখতে সুন্দর দেখাচ্ছে। ভালো লাগতেছে না? মোটামুটি একদিনের মধ্যে একটা ওয়েবসাইট, বলেন কেমন লাগতেছে? জি স্যার, অনেক সুন্দর লাগতেছে। জি স্যার, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন আপনারা যেটা করবেন, হিট মেগের পাশাপাশি অন্যান্য যে ব্লক থিম গুলো আছে, যেমন কালার মেগ আছে, আরো যেটা দেখলাম এসরা আছে, অনেক থিম আছে। এইসব থিম দিয়ে গুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, নিজের একটা করে ওয়েবসাইট এভাবে তৈরি করে ফেলবেন সুন্দর করে। এখানে আরো কাজ আছে, সামনের ক্লাস, আজকে আর ক্লাস বাড়াবো না, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রাইভেসি পলিসি পেজ কিভাবে সাজাতে হবে, ট্রান্স কন্ডিশন কিভাবে সাজাবেন। যেমন দেখেন আমি যদি হোমে ক্লিক দেই, এই যে দেখেন হোমের মধ্যে কিছু নাই, এই হোম পেজটা কিভাবে ওকে করবেন। কন্টাক্ট আছে, আমার সাথে যদি কেউ কন্টাক্ট করতে চায় তাহলে এখানে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করব, এই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করবো। আজকে যতটুকু দেখাইলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ওই কাস্টমাইজ থেকে কি এই জিনিসগুলো করলেন না? কোন কাস্টমাইজ থেকে? মানে ওই যে ওয়েবসাইটের হ্যাঁ, ফন্টের যে কাস্টমাইজেশন কালার গুলো চেঞ্জ করলেন, ফন্টগুলো চেঞ্জ করলেন, এটা মিস করছি আর কি। মানে কোথায় যায় যেন এগুলো করলেন এই সেটা। ক্লাসে কি ভিডিওটা কি দেওয়া হবে না? হ্যাঁ, ভিডিও তো পাবেনই, অ্যাপিয়ারেন্স থেকে ওই যে কাস্টমাইজ যেটা আছে ওখান থেকে করছি এগুলো। ও অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। মিসিং হয়ে গেলে ওই যে ভিডিও দেখে নেন তখন দেখবেন হয়ে যাবে। তবে একটা জিনিস, কাজগুলো করেন, মানে আমি যতটুকু করি, আমি যতটুকু ক্লাসে ভিডিও সময় কোন জায়গায় পাবো স্যার? ভিডিও কেন, ভিডিও তো ইউটিউবের চ্যানেলে আপলোড করে আপনাদেরকে স্যার লিংক ইউটিউব গ্রুপে দিয়ে দিই। চ্যানেলের স্যার লিংকটা পাই নাই স্যার, একটু দিবেন কষ্ট করে। আর এখন কি ভিডিও গুলা দিয়ে দিবেন? হ্যাঁ, বুঝি নাই। বলতেছি ইউটিউব যে চ্যানেলের এখন লিংক কি দিয়ে ভিডিও গুলা দিয়ে দিবেন? একজন একজন কথা বলেন, দুইজন কথা বললে আটকিয়ে যায়। এই যে দিয়ে দিছি দেখেন, আমি এই যে চ্যাটিং অপশনে আগের ক্লাস 2টা দিয়ে দিছি, আর বাকি ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়ে দিচ্ছি প্রতিদিন ক্লাস শেষে। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি স্যার। ওই যে স্যার আমি আপনাকে বলছিলাম স্যার, ওই যে পেজটা আমি মানে ফুললি কাজ করার পরে স্যার এটা আমার শো করে না। ঠিক আছে, ওটা আমি দেখব। ঠিক আছে, ওকে, তাহলে জি ভালো স্যার, থাকেন। ঠিক আছে। আজকে হোয়াটসঅ্যাপ স্যার একটা গ্রুপের প্রশ্ন লিংকটা ছিল। আবার দিবেন। ভিডিও গুলা কি এখন দিয়ে দিবেন? বুঝি নাই। ভিডিও গুলা কি এখন দিয়ে দিবেন? আসসালামু হ্যাঁ, আলাইকুম ভিডিও স্যার, গ্রুপের হোয়াটসঅ্যাপ লিংকটা গ্রুপে একটু দিয়ে দিবেন। গ্রুপের লিংক তো আপনাদেরকে অসংখ্যবার দেওয়া হয়েছে। এই যে কেউ একজন দিয়ে দেন তো, আমি এখন ইয়া অন করে দিচ্ছি, আপনারা চ্যাটিং এর অপশনটা অন করে দিচ্ছি। কেউ হোয়াটসঅ্যাপ এর গ্রুপের লিংকটা একটু দিয়ে দেন, আমার হোয়াটসঅ্যাপটা এখানে লগ ইন করা নাই। একটু স্যার দেন একটা তো এখানে। প্রশ্ন ছিল। ওই বলেন। স্যার ওই গতকালকে আমি ছিলাম না কিন্তু ভিডিও দেখছি, মানে একটা প্রশ্ন ছিল বলতে পারি